আমাদের এই প্রথম সেশনে 10:30 থেকে 11:30টার মধ্যে যে সেশন আছে সেখানে আমাদের অন্যতম তিনজন স্পিকার ছিলেন সুরঞ্জন মিদ্দে, সোনা বন্দ্যোপাধ্যায় এবং সমৃতা মল্লিক। সমৃতা মল্লিক বিশেষ কারণবশত উনি এসে পৌঁছাতে পারছেন না। আমি এই মুহূর্তে আমরা ডেকে নেব সোনা বন্দ্যোপাধ্যায়কে। সোনা বন্দ্যোপাধ্যায় উনি বর্তমানে খড়দাতে বাস করেন এবং ওনার লেখালেখি জগতের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। বেশের এর আগেও প্রোগ্রামে উনি এসেছেন। ওনার অনেক লেখা আমি ফেসবুক ঘেটে এবং ওনার প্রোফাইল থেকে আমি জোগাড় করার চেষ্টা করলাম। উনি ছোটোবেলায় একটা 14-15 বছর ছেলের আত্মহত্যা, একজন শিক্ষকের সুস্থ থাকা সত্ত্বেও পাগল অপবাদে পাগলাগারদে ঢোকা, পরিচিত অপরাধ মানুষের জেলে যাওয়ার ঘটনা ওনাকে সাহিত্য চর্চার দিকে টেনে এনেছে। আমি ওয়েলকাম জানাবো সোনা বন্দ্যোপাধ্যায়কে। স্যার প্লিজ আসুন। নমস্কার, আমার নাম সোনা বন্দ্যোপাধ্যায়। এই সাহিত্যে বেশিরভাগ মানুষই এসছে ভালোবেসে, কিন্তু আমি ঠিক ভালোবেসে আসিনি। খুব ছোটোবেলায় সাহিত্যটা কি, এই কিছুদিন আগে আমার ছেলের বন্ধুরা, এরা সবাই বিটেক পাস, বসে বসে মোবাইলে খুব উল্টোপাল্টা জিনিস ঘাঁটছিল। আমি তাকে একটা ম্যাগাজিন দিয়ে বললাম, ওদের তোরা এটা পড়, 3-4 জনকে 3-4টে। ওরা পড়লো না, বললো এখন পড়ে কি হবে, এইসব বই এখন সায়েন্সের যুগ, এই লিটারেচারের কোনো মূল্য নেই না। একটা সময় মানুষ জঙ্গলে ঘুরতো, বাঘ ছাগল কুকুর তাদেরও যে দাম, মানুষেরও সেই দাম। ওই একটা হরিণ ধরে খেলো, মানুষও এরকম কিছু একটাকে মেরে খেত। কিন্তু আস্তে আস্তে মানুষ উন্নতি করেছে, বিজ্ঞানের উন্নতিটা হয়েছে, তো আবিষ্কার বিভিন্ন, আমরা এখানে এসছি, এই যে মাইকে কথা বলছি, এই সবগুলো। আর সাহিত্য মানুষের দোষ ত্রুটিগুলো ভাই একটু শুনবেন, হ্যাঁ, খুব একটা সাহিত্যের কি অবদান, মানুষের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়েছে, আর ভালো যেগুলো সেগুলো তুলে ধরেছে যাতে মানুষ উদ্বুদ্ধ হয়। কীরকম, খুব ছোটোবেলায় আমাদের পাড়ার একটি ছেলে, তার বাবা ডাক্তার, তাকে সবাই বলতো, আরে তোমরা তো প্রচুর পয়সাওয়ালা ঘরের ছেলে, তোমাদের কোনো কষ্ট থাকতে পারে না, কষ্ট আমাদের, আমরা গরিব, আমাদের বাবা বাড়ির লোক গরিব। কিন্তু কিছুদিন পরে সেই ছেলেটা আত্মহত্যা করলো। আমার কষ্ট হয়, তাকে ঠেকাতে পারিনি। সে অনেক দিন ধরে বলতো যে এগুলো শুনি, কিন্তু আসল কষ্ট আমি পাই। ওই ছেলেগুলো ইচ্ছে মতো খেলে ঘোরে বেড়ায়, কিন্তু আমাকে আমার বাড়ির লোক, বাবা মা ভীষণ বিধিনিষেধে আটকে রাখে, এখানে যাবি না, ওখানে যাবি না, এদের সঙ্গে মিশবি না, এরম অনেক কিছু। এই বিধিনিষেধটা এমন জায়গায় পড়ে গেছিলো যে তারা আত্মহত্যা করতে বাধ্য হলো। আচ্ছা, ত্রুটি এগুলো সমাজের, এগুলো ধরানোর দরকার মানুষকে। আরেকবার আসানসোলে সেন্ট ভিনসেন্সের টিচার, ওনার নাম মানস ঘোষ, ওনাকে এলাকার অনেকে বলতো একটু মাথার গোলমাল আছে, কিন্তু আদৌ না। ভদ্রলোকের সঙ্গে আমি কথা বলে দেখেছি, অতি ভালো মানুষ, অত্যন্ত ভালো। তারপরে একটা সময় শুনলাম যে কিছু লোক তাকে পাগলাগারদে দিয়ে দিয়েছে। তার মানে মানুষের ভুল ধারণা, একটা লোক চলে গেল পাগলাগারদে, আমরা ভাবি জেলে আছে, পাগলাগারদে আছে মানে সে পাগল বা অপরাধী, তা কিন্তু নয়, অনেক ভালো লোক থাকে। এরপরে হচ্ছে আরও অনেক ঘটনা আছে, যেমন একটা ছেলে, একটি পার্কে আমি যেতাম, একটি ছেলে আসতো, তাকে সবাই বলতে একটু মনে হয় মাথা খারাপ আছে। তা আমি তাকে কথা বলে দেখেছি, 27 আর 32 যোগ কর না, করে দিল, একদম অম্লান বদলে করে দিল। তা আরও অনেক কিছু জিজ্ঞেস করতাম, বল পিবি শেলি কে ছিল, কোথায় বাড়ি ছিল, তার নাম কি, অম্লান বদনে মরেছিল বলে দিত। তা এত ভালো ব্রেনটা তার ছিল, ধারণা করা যায় না। 6 মাস ওই পার্কে যায়নি, একটা সময়ে দেখলাম, শুনলাম গিয়ে 6 মাস পরে ওই ছেলেটা একদিন এসছে, মুখ দিয়ে লাল পড়ছে, ওইগুলো আর পারছে না, কিরম আত পাগল হয়ে গেছে। কেন? তাকে মানুষ ভুল বুঝে মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওষুধ খাইয়ে তার ব্রেনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমি চিন্তা করলাম এগুলো মানুষকে তুলে ধরা দরকার। মানুষের, একজনের যদি মগজ সাধারণ থেকে কিছুটা বেশি হয়, মানুষের তাকে মনে হবে পাগল। এটা অতীতে হতো, এখন পাল্টে যায়নি, সেইরকমই হয়। তখন আমি চিন্তা করলাম এগুলো কলম ধরা দরকার, যে মানুষকে জানানো দরকার আমাদের এগুলো ঠিক নয়। আচ্ছা, তখন বর্ধমানে পোস্টিং, মাঝে মাঝে ডিউটির জন্যেই
আসতাম মেমারি, বইচি, ব্যান্ডেল। তা রেলের স্টাফেরা সচরাচর ড্রাইভার এবং গার্ডের কামরায় আসে। তা আমি ইচ্ছে করে সাধারণ বগিতে আসতাম। কেন আসতাম? অনেক কিছু জানা যাবে বলে। তা একটা ছেলে উঠলো, উঠে বসেছিল জানলার ধারে, সিট নিয়ে একটু দেখতে দেখতে যাবে বলে। কয়েকজন লোক এলো, ওট ওট করে তাড়িয়ে দিল ছেলেটাকে। তাড়িয়ে দেওয়ার পরে আমি প্রতিবাদ করেও কিছু করতে পারিনি, করা যায় না এক এক সময়। তাস খেলতে বসে গেল, কয়েকজন বললো ওই তাস খেলাটা বাদ দিয়ে আগে শোন, এই পেপারটা একটু দেখা। কি দেখবো, কোনো নেতাদের কোনো এখন নীতি নেই, কেউ কোনো প্রিন্সিপাল নিয়ে চলে না, সবাই অসৎ, সবাই মানে গরিবদের কষ্ট কেউ বোঝে না, অসহায়ের ব্যথা কেউ বোঝে না। এই যে ছেলেটাকে উঠিয়ে দিল, এটা কি তাদের কথার সঙ্গে মিলল? কোনোদিন মেলে না। একটা জায়গা আমরা ভাড়া ছিলাম, আমার শাশুড়ি খুব অসুস্থ, এলাকার ডাক্তার ঘোষকে ডাকতে গেলাম, বললাম উনি এখন আমি যেতে পারবো না, আমার বাড়িতে গেস্ট এসছে। তারপরে রাস্তায় ওই পাড়ার একজন নেতার সঙ্গে দেখা হলো, অল্প বয়সী নেতা। আমি বললাম এই ব্যাপার। সে গেল, ডাক্তারবাবু সোনাদা ডাকছেন, এক্ষুনি জানতো। কোনো গেস্ট ফেস্ট কিচ্ছু রইল না, উনি জামা প্যান্ট পরে চলে এলেন, বেরিয়ে পড়লেন। তা আমি তখন বললাম যে আপনাকে যেতে হবে না, আমি একটা অন্য ব্যবস্থা করে ফেলেছি, আপনি তো আমার কথা না করেছেন। আমার একটা প্রিন্সিপাল আমাকে না করে অন্যের কথা হ্যাঁ করলে আমি যাই না, ওকে বলে দিয়েছিলাম সেই নেতাটাকে পাড়ার। সেই ডাক্তারকে আমি রেখেছি, বিবেকানন্দের জন্মদিন, আমাদের আর্তের জন্যে সেবা করতে হবে, আমাদের সৎ হতে হবে, অনেক কিছু বলেন। তাই এটা আমাদের সমাজ। তা আমার চিন্তা করেছি এগুলো একটু তুলে ধরা দরকার, এই খারাপ দিকগুলো, যে মানুষ উদ্বুদ্ধ হোক। আবার ভালো দিকও আমি অনেক দেখেছি, যেমন আমার রেলের একজন স্টাফ, তাকে ফোন করলেই কথা বললেই আমার বড় ছেলের বাড়ি যাব, আজকে ছোট ছেলের বাড়ি যাব, কিন্তু ওরা একটাই ছেলে। আমি জিজ্ঞেস করেছি এটার মানে কি হয়? বললো আসলে আমরা দুই ভাই এক বাড়িতে থাকি, ওপরে নিচে, আমাদের খাওয়াটা আলাদা, কিন্তু ছেলেদের শিখিয়েছি তোরা বলবি দু ভাই, আমরাও বলি বড় ছেলে ছোট ছেলে। এগুলো একটা খুব মানে ভালো উদাহরণ, এগুলো লোকে মানে দেখুক। আর আমাদের কিছু কিছু বাজে জিনিস আছে। আমি থাকি উত্তর কলকাতায় খড়দা, এখানে লোক সবাই শিক্ষিত, সবাই মানে প্রগতিশীল লোক, কেউ MA BA বিটেক এইসব পাস, MSc। তা প্রায় স্টেশন নেমে একজন মানে মানুষ জিজ্ঞেস করে সুনীল দাসের বাড়ি যাবো, কীভাবে যেতে হয়? বলে একটু এগিয়ে গিয়ে নবভুবন স্কুলের কাছে যাবেন, ও সামনে একটা মসজিদ, তার উল্টো দিকে বাড়ি। যারা বক্তা, যারা এইভাবে পথ দেখিয়ে দিচ্ছে, তারা সবাই আমি জানি MA MSc PhD এমন বিটেক এইরকম। ওটা তখন লোকগুলো বলে কীরকম মসজিদ, বড় না ছোট? না না বড় ছোট না, জাস্ট একটা পাঁচিল তোলা। জাস্ট একটা পাঁচিল তোলাটা মসজিদ না, ওটাকে ঈদগাহ। কিন্তু যে মানুষ MA BA বিটেক, সে মসজিদ কি আর ঈদগাহ কি পার্থক্যটা জানে না। এটা আমাদের সমাজের চরম 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 দুর্ভাগ্য। আমরা পাশাপাশি থাকি কিন্তু একে অপরকে চিনি না, এই জিনিস চলতে দেওয়া হয়নি। এটাও আমি দিয়েছি কাগজে, ফেসবুকে, সর্বত্রই। এখানে অনেকে অনেক কিছু বলবেন, বলার অনেক কিছু ছিল, আর বলতে চাই না। এইটুকুই, যদি ভালো লেগে থাকে মনে করবেন যে আমার বলাটা সার্থক হলো। আমার বক্তব্য শেষ করলাম, নমস্কার। হ্যাঁ প্রশ্ন রয়েছে। হ্যাঁ বলুন। আপনার রিসেন্টলি দুটো বই প্রকাশ হয়, হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি বাস তবে কেন উদাসীন, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে, হ্যাঁ, আরেকটা হয় আলতাপ কেন জেলবন্দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আলতাপ কেন জেলবন্দি, এর অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? এটা কি আপনি ও নিজস্ব চিন্তা আচ্ছা আচ্ছা, যোগ করেছেন নাকি পুরোটাই আপনি? না না, এটা কাল্পনিক না, আমার বাবার 3-4 জন তাহলে বলেনি। এটা খুব ইন্টারেস্টিং। একটু জলটা দিই, জলটা। আমার বাবার কয়েকজন পুলিশ অফিসার বন্ধু ছিলেন। হ্যাঁ, আমার কোনো জ্ঞান কথা থাকবে না, শুধু বাস্তব জীবনে অভিজ্ঞতা। প্লিজ একটু শুনবেন, হ্যাঁ, বলাটা সার্থক হবে। আমার বাবার কয়েকজন পুলিশ অফিসার বন্ধু ছিলেন, তারা এসে তাদের অভিজ্ঞতার কথা শোনাতেন। একজন যেমন SN মজুমদার, উনি অনেক পদক টদক পেয়ে চাকরি ছেড়েছেন, এখন প্রয়াত। তো উনি বলছেন, জানেন ম্যাজিদা, আমরা কোন একটা পাড়ায় খুন হলো, সেই খুন হলেই পাড়ার লোক খেপে যায়, পুলিশ কাউকে ধরতে পারছে না, পুলিশ কি করছে।
তখন এলাকাটাকে ঠান্ডা, এরম যদি অবস্থা চলতে থাকে, আমরা এলাকার ঠান্ডা করার জন্য কিছু মানুষকে ধরি। কাকে ধরবো? খুব কমজোরি মানুষকে ধরতে হয়। বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ঘুরছে, পুরনো কাঁচ ভাঙা লোহা ভাঙা বিক্রি, এইসব মানে বাবা রিক্সা চালাচ্ছে, মা ঝিয়ের কাজ করছে, এরম একজনকে ধরে নিলাম। সেইরকমই একটি আছে, মানে মারুফ বলে একটি ছেলেকে ধরেছিল, সত্যি ঘটনা। এবং শুধু লেখালেখি না, এগুলো যখন খবর পাই এগুলোর পেছনে আমি দৌড়ই যাতে ছাড়া পায় তা। আরেকবার একটা পাড়ায় খুন হয়েছে, তা সেই খুনের সময় বিরাট পাড়ায় ভিড়, তা লোকজন জটলা করছে, পুলিশ নানা রকম এনকোয়ারি করছে। পুলিশ বুঝে গেছে পেছন থেকে টিটকারি মারছে অনেকে, পুলিশ আসবে, এসে দেখে দেখে চলে যাবে, কিচ্ছু করবে না। পুলিশের যে থানার সেই সময় ওসি নিজে এসেছিলেন এবং এমনকি সেই এলাকার সার্কেল ইন্সপেক্টরও এসেছিলেন। তো ওরা চিন্তা করলেন কাউকে ধরা দরকার, কিন্তু কাউকে সেটা বলেননি। তারা যখন জিজ্ঞাসাবাদ করছেন একে, এই তুমি কতদিন চেনো মুখকে, তুমি কতদিন চেনো, তখন হঠাৎ একজন লোককে তারা ডেকে পাঠালেন যে তুমি এসো তো ভাই, তুমি একে কতদিন চেনো। তখন ছেলেটা বলল কত 40-45 বছর বয়স হবে। স্যার আমি এখানে ফেরি করি, এখানে আমি কাউকে চিনি না। ফেরি করিস তা এখানে ভিড় করেছিস কেন? চল 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 গাড়িতে চল। পাড়ার ছেলেগুলো বলতে লাগলো এই আসল লোককে পুলিশ পাকড়াও করেছে, ধরে নিয়ে চলে গেল ছেলেটাকে। ছেলেটার নাম ছিল আলতাফ। ছেলে বলবো না, 40 বছর প্রায় বয়স হবে, রোগা পেটকা, লুঙ্গি পরা, নোংরা পোশাক পরা, সে আলতাফ ঢুকে গেল জেলে। তা এই নিয়েই বইটা এবং ওরম বইটা আলতাফ কেন জেলে, মানে আমার কাছেও আছে অনেকগুলো বই, গাড়িতে রাখা আছে। তা এরম অনেক 70-80টা ঘটনা আছে বিনা দোষে মানুষ যেখানে জেলে ঢুকেছেন। তো এগুলো মানুষকে জানানো দরকার। জেল খেটে বেরিয়ে আসলেই লোকে বলে এবারটা নিশ্চয়ই কোনো অপরাধ করেছে, তা নয়। অনেকে বিনা দোষে জেলে যায়, পাগল না হয়ে পাগলাগারদে যায়, কিন্তু কিভাবে সেটা হচ্ছে সেটা একটু মানুষের জানা দরকার। এই জন্যেই আমার এই বইটা। তা মানুষ আশা করি, হ্যাঁ বলুন। আরেকটা আপনার আর্টিকেল পড়ছিলাম, জেলবন্দীদের কথা কজন ভাবে। এই যে আপনি সাধারণ মানুষদের যারা জেলবন্দী কিংবা পাগলাগারদে আছে সব মানুষ, সেই সব মানুষদের নিয়ে ভাবছেন এবং আলাদা অন্য রকমের একটা সাহিত্য চর্চা করার চেষ্টা করছেন। এর যে ইন্সপিরেশনটা, এটা কোথা থেকে পাচ্ছেন? এর ইন্সপিরেশনটা পেয়েছি যেমন বাড়িতে, ভাই একটু শুনুন না তারপরে কথা বলবেন একটু। এই যে মানুষ বিনা দোষে জেল খাটছে, অনেক লোক আছে তারা জেলে রয়েছে, আমরা বলি জেলে আছে মানে আসামি অপরাধী, তা নয়, বিনা দোষে জেল খাটছে। পুলিশ মানে তার সার্ভিস রেকর্ড ভালো করবে বলে, এলাকার মবকে ঠান্ডা করবে বলে জেলে পুড়ে লোককে পুড়ে তারপরে কেস চলতে থাকে। আমরা ভাবি জেলে গেলে বিচার হয়, 24 ঘন্টার মধ্যে তাকে জেলে পাঠাতে হবে, বিচার হবে। কিন্তু না, বিচার মানুষের বিচার শক্তিতে কোনো গণতান্ত্রিক দেশে সারা ওয়ার্ল্ডে হয় না। বিচার হয় কয়েকটা ফর্মুলার উপরে, সেই ফর্মুলা একটা লোক মার খায়। কীরকম? একটা লোককে পুলিশ জেলে ধরে নিল, প্রথমে 24 ঘন্টা তাকে পুলিশ কাস্টডিতে রাখে, তারপরে 24 ঘন্টার মধ্যে বা ঠিক জাস্ট পেরিয়েছে তাকে নিয়ারেস্ট কোর্টে চালান করে। সেই কোর্টে যাওয়ার পর বিচারক তাকে এবারে জামিন দেবে। কিন্তু কিভাবে জামিন দেবে? পুলিশ কিছু কাগজ নিয়ে সেখানে সাবমিট করে, তারপর জামিন হয়। জামিনযোগ্য অভিযোগ তার বিরুদ্ধে এনেছে কিনা, যদি খুন বলে জামিন হয় না, ভেতরে থাকে। আর একটা কারণে জামিন হয় না, বাইরে থেকে একটা লোক দরখাস্ত দিয়ে উকিল ঠিক করে তার জামিনের ব্যবস্থা করবে। তা ওই যে বলছি যে বিচার শক্তিতে বিচার হয় না, কিছু ফর্মুলায় বিচার হয়। যার নেই, ধরা পড়লো কলকাতায়, তার বাড়ি জলপাইগুড়ি, তার জামিন হওয়া খুব মুশকিল, দিনের পর দিন তার জেলে কেটে যায়, জেলের ভেতরের লোক বলতে পারে না। তা এইরকমই একটি ঘটনা জগজীবন রাম, খুব সম্ভবত ফয়জাবাদ ইউপির ঘটনা। ওনাকে পুলিশ ধরে নিয়ে গেছিলো, কিন্তু পুলিশ কোর্টে পেপার সাবমিট করতে পারেনি। যাই হোক, সফটওয়্যার থেকে উড়ে যাক বা হার্ড কপি উড়ে যাক, তার জন্যে তাকে 30 বছরের কাছাকাছি জেলে কাটাতে হয়েছে এবং তার বাড়ির লোকও খবর পায়নি। আজকে খুব দুর্ভাগ্যজনক, আজকে জলপাইগুড়ির একটা লোককে পুলিশ ধরলে তার বাড়ির লোক যদি সুন্দরবনে থাকে, সে কোথায় কিভাবে গিয়ে জামিন করাবে? হয় না। যেমন দীপক যোশী,
দীপক যোশী জেলে আটকা পড়েছিলেন 1981 সালে। তা ওই পুলিশ ভিড়ের মধ্যে থেকে এক ভদ্রমহিলা, এক মিনিট একটু জল খেয়ে নি, ধরা পড়লেন। ধরা পড়ার পর, চল তুই এই খুনটা করেছিস, সেই খুন করেছিস বলে পুলিশদের ধরে নিয়ে গেল। 41টা বছর তার মানে চলে গেল জেলে। এসব নিয়ে আমি নানা চ্যানেলে যাই, উকিল ফুকিল নানা জায়গায় যারা ছাড়াতে পারে, এবং তারপরে যখন ব্যাপারটা নোটিশে আসে সেটার জন্য চেষ্টা করে হ্যাম রেডিও আবিষ্কার করলো। নেপালের এক অখ্যাত গ্রামে তার বাড়ি। তাকে হ্যাম রেডিও আমার বাড়িতে একাধিকবার এসছে, হ্যাম রেডিওর যিনি ইনচার্জ তার দলবল। তা 41টা বছর তার জেলে কেটে গেল। চিন্তা করা যায়, যখন ঢুকেছিল 23 বছরের যুবক, যখন ছাড়া পেলেন তখন 70 প্রায় পেরিয়ে গেছে। এটা খুব দুর্ভাগ্য, বুঝলেন, কিছুদিন পরে। তো এটা কেন হবে? একটা মানুষ পৃথিবীতে বাঁচতে এসছে একটা সীমিত সময়ের জন্যে, আজীবনের জন্যে নয়। তাকে জেলের মধ্যে থাকতে হবে কেন? আমি খড়দা থেকে এখানে এসছি, হাসিপুর এসছে উলবেরিয়া থেকে, হাসান ধাবকের কর্মস্থল হায়দ্রাবাদ, সেখান থেকে কলকাতায় চলে এসছে। এখানে আরও অনেকে বর্ধমান থেকে এসছেন, নানা জায়গা থেকে। কিন্তু জেলে যে লোকটা আটকে আছে সেই ওইটার মধ্যে কনফাইন্ড, একদম বন্দি, সে কোথাও যেতে পারবে না। এটা হবে কেন? যে বিশেষত আমরা যখন এত উন্নত, আমরা তো আর এখন সেই বাঘ ছাগল নেই। একটা সময় মানুষ বাঘের মতনই ছিল, শিকার ধরতো, মারতো, খেত, কিন্তু এখন তো আর তা নয়। তো এটা কেন হবে? এর কোনো একটা তো বিহিত দরকার, এর প্রতিবাদ তো দরকার। কিছুদিন আগে এপিডিআর, যারা জেলবন্দীদের ছাড়ায়, অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস, আমাকে ডেকেছিল। সেখানে এত তাড়াতাড়ি বলে উঠে আমি শেষ করলাম বললে হবে না, অনেক কিছুই বলেছিলাম। ওরা চেষ্টা করে যাতে লোকগুলো ছাড়া পায়, কিন্তু হবে কেন? আর জেলে ঢুকে গেলে সহৃদয় লোক বড় একটা থাকে না যে তাকে উদ্ধার করবে, খুব কম থাকে। তারপর আরও কত ঘটনা হয়। হ্যাঁ, একটা দেখার মতো ঘটনা আমি হাওড়া স্টেশনে দেখেছিলাম, সেটা আমি না থাকলে হয়তো সেই ভদ্রলোক জেলই খাটতেন। রাজেন বলে এক ভদ্রলোক, তিনি আসছিলেন ট্রেনে। হ্যাঁ, মানে একটা বুড়ির সঙ্গে মানে শাক বিক্রি করে কয়েকজন মহিলার ঝগড়া, তিনি বাঁচাতে গিয়ে তার নামে বদনাম উঠে গেল, লেডিস কামরায় এসেছে, পুলিশ টানতে টানতে নিয়ে গেল। আমি অ্যাজ এ রেলওয়ে স্টাফ নিজের পরিচয় দিয়ে তাকে ছাড়ালাম, আর পুলিশও ভালো ছিল, ওটা রেকর্ড করলো না, তাকে ছেড়ে দিল। না হলে তো এটা চলতো এই জিনিসটা। তা আমি মনে করি এই জিনিস দিনের পর দিন মানে হতে পারে না, এর একটা বিহিত দরকার। তাই জন্যেই আমার এই কলম ধরা। আশা করি ব্যাপারটা সবাই বুঝবেন এবং আমরা এই ব্যাপারে এগিয়ে যাব। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আপনার সাহিত্য চর্চা এরকমভাবেই চলতে থাকুক, আপনার কলম চলতে থাকুক।